দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ইহসান জুয়েল। এই অনুষ্ঠানে আমরা আজকে মূলত দুটো বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যারা আইটি ক্যারিয়ার গড়তে চান তারা সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্রেই চাকরির সুযোগ পাবেন কিভাবে, অর্থাৎ সরকারি ক্ষেত্রেও আপনার জন্য এক অফুরন্ত সুযোগ রয়েছে। অনেকে ভাবেন যে আইটিতে যারা ক্যারিয়ার করতে চান বেশিরভাগ মানুষই হয়তো প্রাইভেট জব করার কথা ভাবেন, কিন্তু ফেডারেল, স্টেট এবং সিটি পর্যায়েও নানা ধরনের চাকরির সুযোগ রয়েছে। সেই বিষয়গুলো, তথ্যগুলো আপনাদের জানাবো এবং এইসব বিষয় জানাতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি নিউ ইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অফ এডুকেশনের সিনিয়র আইটি স্পেশালিস্ট আহমেদ সোহেলকে। সোহেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, থ্যাংক ইউ সো মাচ এহসান জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আপনারা যারা দেখছিলেন তারা সরাসরি আমাদের এই আয়োজনে যোগ দিতে পারবেন। আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার আমরা দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনি এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। একই সঙ্গে এই অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনি যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। শুরুতে যে বিষয়টি নিয়ে আলাপ করব, আপনাদের আগে জানিয়েছিলাম আইটিতে আপনি সরকারি বেসরকারি চাকরি দুটোই পাবেন কিভাবে। আমরা সাধারণত এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি যারা আইটি ক্যারিয়ার গড়ছেন তারা বেসরকারি খাতে কোথায় কোথায় চাকরি পাবেন, কিন্তু আজকে আমরা বেশিরভাগ সময় যে সুযোগটা নেব সেটা হলো সরকারি প্রতিষ্ঠানগুলোতেও আইটিতে ক্যারিয়ারিস্ট, অর্থাৎ আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটি গড়বেন। এবং এই বিষয়ে আলোচনার আগে অল্প কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, সেটি হলো আপনি সরকারি চাকরিটা আসলে কেন করবেন। আপনি যদি আইটিতে চাকরি করেন, সরকারি চাকরি কেন করবেন? এর পিছনে আপনার কারণ আছে চাকরি নিশ্চয়তা, ভালো বেতন, আপনার মেডিকেল এবং ডেন্টাল ইন্স্যুরেন্স আছে এবং একই সঙ্গে আপনার বেতন সহ ছুটি ভোগের সুযোগ তো আছেই। অর্থাৎ সরকারি চাকরির যে সুযোগগুলো সেগুলো আপনি পাচ্ছেন। এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ফেডারেল পর্যায়ে ৭৯,০০০ মানুষ তারা বিভিন্ন সেক্টরে আইটিতে জব করছেন, সরকারি চাকরি। এই চাকরিগুলোর একটু যদি আমরা বিভাজন করে আপনাদের দেখাই তারা কোথায় কোথায় চাকরি করছেন, তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এর মধ্যে আর্মিতে চাকরি করছেন ১০,৯০০, নেভিতে আছেন ১০,৩০০, এয়ারফোর্সে আছেন ৭,৩০০, ডিপার্টমেন্ট অফ ডিফেন্সে আছেন ৭,২০০, ডিপার্টমেন্ট অফ ট্রেজারিতে আছেন ৭,২০০, ডিপার্টমেন্ট অফ ভেটারান্স অ্যাফেয়ার্সে আছেন ৬,৯০০, হোমল্যান্ড সিকিউরিটিতে আছেন ৩,৯০০, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে আছেন ৩,৮০০, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারে আছেন ৩,৩০০, ডিপার্টমেন্ট অফ কমার্সে আছেন ৩,২০০। অর্থাৎ যেটি আপনাদের বলছিলাম যে প্রায় ৭৯,০০০ মানুষ এই মুহূর্তে ফেডারেল জব করছেন এবং গত ৪ বছরে ৩০,০০০-এর বেশি নিয়োগ হয়েছে সরকারি পর্যায়ে। এটি শুধুমাত্র ফেডারেল পর্যায়ে, এরপরে স্টেট, সিটি, এইসব জায়গায় তো চাকরির অফুরন্ত সুযোগ আছেই এবং সেই সুযোগগুলোই আমরা জানবো। তবে একটা ছোট্ট তথ্য জানিয়ে রাখি, যারা আবেদন করবেন বলে ভাবছেন তারা ভাবছেন যে কোথায় আপনি আবেদন করবেন, আমরা একটি ওয়েবসাইট দেখাচ্ছি, অর্থাৎ usajobs.gov। এখানে গিয়ে আপনি আপনার চাকরিটি সরকারি পর্যায়ে আইটির ক্ষেত্রে কোনো চাকরি আছে কিনা সেটি আপনি খুব সহজে খুঁজে পাবেন। আমরা সরাসরি আলোচনা চলে যাচ্ছি। সোহেল ভাই, সেটা হলো বেশিরভাগ মানুষই তো আসলে ভাবেন যে আমি আইটি কোনো না কোনোভাবে তিনি কোনো একটা সেক্টরের স্পেশালিস্ট, তিনি প্রাইভেট জব করবেন, কিন্তু সরকারি পর্যায়ের অনেক জব আছে। আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেকে হয়তো সেই বিষয়টি নিয়ে খুব একটা নজর দেন না। কেন নজর দেন না? কোথায় কোথায় তাদের চাকরি করার সুযোগ আছে? জি, ধন্যবাদ এহসান জুয়েল ভাই, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি এখন দেখছেন সবাইকে আমি জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আপনি যেমনটি বলছিলেন যে আপনি ফেডারেলের এখানে বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স আপনি দিলেন, তো আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে আসলে ইউএসএ তে প্রচুর আইটি ফিল্ডে জব করার সুযোগ আছে। ফেডারেলের যেমন আপনি স্ট্যাটিস্টিক দিলেন প্রায় ৭৯,০০০ জব অ্যাভেলেবল আছে, এবং আমাদের যারা বাংলাদেশি কমিউনিটি অথবা এখানে সাউথ এশিয়ান, আমি বলবো যে ইন্ডিয়ান ম্যাক্সিমাম লোক এখানে এই ফিল্ডে জব করতেছে। পাশাপাশি আমাদের কমিউনিটির লোকজন কিন্তু এখন আগের থেকে অনেক অ্যাডভান্সমেন্ট হচ্ছে তাদের, তারা এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতেছে এবং বিভিন্ন সেক্টরে তারা জব করতেছে। তো পাশাপাশি ফেডারেলের পাশাপাশি আমি বলবো যে স্টেট এবং সিটিতে, নিউ ইয়র্ক সিটিতে আপনি জেনে থাকবেন যে প্রায় 80+ বিভিন্ন এজেন্সি আছে এবং এই প্রত্যেকটা এজেন্সিতে কিন্তু আপনার আইটি ফিল্ডের লোক দরকার। সো আমি এমন এজেন্সি যে কমপক্ষে একজন হলো আইটি ফিল্ডের লোক লাগে। অ্যাবসলিউটলি। এবং আমি শুধু আমার কথাই বলি, ফর এক্সাম্পল আমি ডিপার্টমেন্ট অফ এডুকেশনে আছি, এখানে আপনার আমাদের প্রায় অলমোস্ট 200 অ্যাপ্লিকেশন আছে। সো এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের জন্য
আইটির বিভিন্ন সেটআপের লোক দরকার হয়। শুধুমাত্র যে আমি ফর এক্সাম্পল আমি ডেটাবেসটা ম্যানেজ করি অথবা অন্যান্য সাইডে কাজ করি ডেটাবেস রিলেটেড, কিন্তু এখানে আপনি যদি মনে করেন নেটওয়ার্কের কথা চিন্তা করেন, তারপরে সাইবার সিকিউরিটির কথা চিন্তা করেন, অথবা এআই যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে বুমিং একটা টেকনোলজি, এবং এআইটা মনে করেন যে লাইক ইন্টিগ্রেট করতেছে আপনার কিউএ জবের পাশাপাশি অন্যান্য যেসব ফিল্ডগুলো আছে। সো ইটস লাইক ইনকর্পোরেশন অফ সো মেনি ডিফারেন্ট থিংস টুগেদার। ইউ ক্যান অ্যাপ্লাই ফর অল দোজ জবস, লাইক people are getting it, and there are jobs like all the time, like you just need to go and apply for it because the jobs are always posted on those websites, and like it's very simple. Like you said, আপনার যখন মনে করেন ফেডারেল জবের জন্য সার্চ করবে, আপনি ওয়েবসাইটের কথা বললেন, নিউ ইয়র্ক স্টেটে যদি কেউ জব সার্চ করে and like newyork.gov.org, so just ওখানে জবগুলো অলওয়েজ কিন্তু পোস্ট করা হয়। এই যে আমি যে বললাম শুরুতে 80টা বিভিন্ন ধরনের এজেন্সি আছে, প্রত্যেকটা এজেন্সিতে কিন্তু অ্যাটলিস্ট একজন হলেও, আপনি যেটা বললেন একটু আগেই, যে কিউএ হোক অথবা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হোক কিংবা সিস্টেম ইঞ্জিনিয়ার হোক অথবা মনে করেন ডেটা অ্যানালিস্ট কিংবা এআই ইঞ্জিনিয়ার, সো এই প্রত্যেকটা ফিল্ডে কিন্তু আমাদের লোকজন জব যদি করতে, তারা যেহেতু সিরিয়াস, কিন্তু তাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি যদি 10টা জায়গায় অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট 2 জায়গা থেকে তারা রেসপন্স করবে, এবং এই প্রক্রিয়াটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। সো আমরা যদি মনে করেন 10-20টা জায়গায় অ্যাপ্লাই করি এবং যদি কন্টিনিউ যদি আমরা ফোকাস রাখি যে ওকে আমার কোনো আপডেট আছে কিনা, সো এই জিনিসগুলো যদি করতে পারে কেউ, আমার মনে হয় যে সে ডেফিনেটলি কানেক্টেড থাকবে। ওকে, আমরা জানি যে প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে আপনি যখন চাকরি করতে যাবেন, তখন হয়তো আপনার এই বিষয়ে এক্সপিরিয়েন্স থাকলে কিংবা এই বিষয়ে যদি আপনি স্কিল হন, তাহলে আপনি আইটিতে চাকরিটা পাচ্ছেন। কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে নানা নিয়মের বিষয় আছে, অর্থাৎ আপনাকে কিছু নিয়ম পার হয়ে যেতে হবে, কিছু এলিজিবিলিটি বিষয় আছে। সেগুলো কি ধরনের, অর্থাৎ আপনার লিগ্যাল স্ট্যাটাস কি ধরনের হতে হবে, আপনার এক্সপিরিয়েন্স কিংবা অন্য কোনো কিছু দরকার আছে কিনা এইসব ক্ষেত্রে? জি, আপনি অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন করেছেন। সো এই কোশ্চেনটা আমাকে অ্যাকচুয়ালি অনেকেই করে, যেহেতু আমি এই ফিল্ডে অনেকদিন যাবত কাজ করছি। আমার ব্যাকগ্রাউন্ড একটু আপনাকে বলি সংক্ষেপে। আমি ফর এক্সাম্পল আমি নিজেও কিন্তু এই কম্পিউটার রিলেটেড কোনো ইয়েতে ছিলাম না রাইট ফ্রম দ্য বিগিনিং। সো আমি ছিলাম একজন কেমিস্ট্রি স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপরে এখানে যখন 2008 সালে চলে আসি, এখানে এসে আমি আমার পড়াশোনা কন্টিনিউ করি। তারপরে আমি কিন্তু বিভিন্ন জায়গায় জবের জন্য সার্চ করতে থাকি। রাইট, ওই সময় কিন্তু আমাদের কমিউনিটিতে এই আইটির ইয়েটা অত স্প্রেড হয় নাই, খুবই অল্প সংখ্যক লোক তখন কাজ করতো। আস্তে আস্তে এই জায়গাতে ফিল্ডেতে অনেকে আসছে। সো আমি যখন বিভিন্ন জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করতেছিলাম আমার গ্রাজুয়েশন করার পরে, মানে আমি ওইভাবে আসলে রেসপন্স পাচ্ছিলাম না আমার যে এক্সপেক্টেড জব। তো এক পর্যায়ে আমি নিজেও একটা ট্রেনিং করি। তারপরে ট্রেনিং করার পরে আমার কাছে মনে হলো যে এটা খুবই সিম্পল, এনিওয়ান ক্যান ডু ইট, ইউ ডু নট হ্যাভ টু হ্যাভ এনি প্রায়র নলেজ, অল ইউ নিড টু ডু ইজ জাস্ট মেক শিওর দ্যাট ইউ টেক ইট সিরিয়াসলি and then spend some hours and join the IT training wherever you want. There are so many IT trainings here. Now the eligibility that you are asking about, আমি বলবো যে এখানে আসলে এলিজিবিলিটির মধ্যে শুধু এখানে কিন্তু ওয়েবসাইটে লেখা আছে, ফেডারেল হোক, স্টেট হোক কিংবা সিটি হোক, মিনিমাম এলিজিবিলিটি হচ্ছে আপনি যদি পেপার ওয়ার্কের কথা বলেন, জাস্ট ওয়ার্ক পারমিট থাকতে হবে। সো এনিওয়ান হু ইজ হ্যাভিং দ্য সোশ্যাল সিকিউরিটি নাম্বার and who is having the bachelor degree from back home or from here, or they can also be like current student, so they don't have to complete their bachelor, still they can apply for it because all they want to see your IT skill, right? Because IT skill is the thing that you're going to be working, and that's what they are actually focusing on. So in many cases they don't even look at your certification, they don't even look at your graduation. যে যারা বর্তমানে দেশের আইটি সেক্টরে কাজ করছেন, তাদের মধ্যে মাত্র 41% এর আছে ব্যাচেলর ডিগ্রি আইটি ফিল্ডে, বাকিরা কিন্তু অন্যান্য ফিল্ড থেকে এসেছেন। তার মানে এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই যে আগে আপনি কম্পিউটার সায়েন্সে অনার্স করেছেন কিনা কিংবা পড়াশোনা করেছেন কিনা, সেটা দরকার নয়। দরকার হলো আপনার দক্ষতা, আপনি যে কাজটি করবেন সেটিতে দক্ষতা। এক্স্যাক্টলি, আপনি যেমনটা বলছিলেন। সো আমি ফর এক্সাম্পল আমার কথা যদি বলি, আমি যখন 2016 সালে আপনার বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করি, আমি আমার এক্সপেক্টেড জব পাই নাই। দেন আমি ওয়েলস ফার্গো ব্যাংকে জবের জন্য যখন আমি ইন্টারভিউ দিলাম, আমার জব হয়ে গেল। সবচেয়ে মানে ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আমার জন্য তারা সার্টিফিকেটও চায় নাই। সো I was so surprised because I wanted to show my certification because it took me like so many years to complete almost 3 major. এত কিছু করার পরেও তারা আমার কাছে সার্টিফিকেট দেখতে চায় নাই। সো যখন আমি ওখানে কাজ শুরু করি, তারা আমার টেকনিক্যাল স্কিল এবং আমার কমিউনিকেশন স্কিলটা দেখে তারা আমাকে খুব দ্রুত আমার এক্সপেক্টেড
পজিশনে তারা আমাকে অ্যাপয়েন্টেড করে এবং আমি খুব ভালোভাবে জব করে আসছিলাম। এবং আপনাকে আমি একটু বলে রাখি, আপনার দর্শকের উদ্দেশ্যে আমি বলে রাখি যে আমার মানে আমি সবসময় কথাটা আমার যারা কমিউনিটির লোকজন পরিচিত আছে বা যাদেরকে আমি আইটি লাইনে মানে আসার জন্য বলি, আমার কিন্তু প্রায় কোনো কম্পিউটারে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছিল না এবং আমি কিন্তু ইউনিভার্সিটিতে আসার আগে লিটারালি কখনো টাচও করে দেখি নাই আপনার ল্যাপটপ। So with that perspective, with that kind of experience, if I can do it, I think anyone can do it. And I think like our people are so smart, they know how to handle things. So I think like they should take it seriously. There are so many jobs out there. All they need to do is just to take it seriously, and they also need to believe that they can make it, because all the people from elsewhere, when they are making it, why are not our Bengali people they can make it? Because our people are so much smart, they know how to learn things quickly and efficiently. They just need যদি কেউ guidance. শুরু করতে চান, আপনার কথা শুনে ইন্সপায়ারেশন নিয়ে যদি কেউ শুরু করতে চান, তিনি আসলে কোথা থেকে শুরু করবেন? অর্থাৎ কতদিনের পরিকল্পনা নিয়ে তিনি এগিয়ে যাবেন যে একটা সময় তিনি তাকে আপনার পর্যায়ে দেখবেন, কিংবা সিটিতে, স্টেটে তিনি আইটি স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন সেখানে দেখতে পাবেন? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ এহসান জুয়েল ভাই। আমি আপনার এই কোশ্চেনের মধ্যে বলবো যে এখানে বিভিন্ন ধরনের কোর্সের মেয়াদ আছে। সো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ফর এক্সাম্পল যদি কেউ করতে চায়, 6 মাসের কোর্স, অনেকের একটু বেশি সময় লাগে, বাট 6 মাসের মধ্যে অনেক সময় হয় না যে প্রতিদিন ক্লাস করতে হয় না, একদিন বা সপ্তাহে 2 দিন করে 3 ঘন্টা করে বা এরকম 2টো করে ক্লাস করলো উইকলি, দেন দে জাস্ট নিড টু স্পেন্ড সাম আওয়ার্স এট হোম। তারপরে হচ্ছে আপনি যদি অন্য ফিল্ডে চান, ফর এক্সাম্পল এআই আমাদের জন্য একটু অ্যাডভান্স আমি মনে করি আমাদের কমিউনিটির জন্য, বাট আমাদের এখানে কিন্তু বাংলাদেশ থেকে অনেক ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট আসে, যারা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা বুয়েটের, তারা কিন্তু আপনি জেনে থাকবেন যে এখানে মাইক্রোসফট, গুগল, তারপর হচ্ছে ফেসবুক, এইসব মানে বড় বড় কোম্পানিতে কিন্তু তারা জব করতেছে এবং তাদের স্যালারি রেঞ্জ, তাদের পজিশন ইজ ওয়ে হায়ার দেন উই ক্যান থিঙ্ক অফ। সো আমাদের পিপল যারা বাংলাদেশ থেকে আসে, তারা যদি একটু বেশি সময় স্পেন্ড করে এবং তারা যদি অ্যাডভান্স কোর্সগুলোর ব্যাপারে আগ্রহী হয়, দেন আই থিঙ্ক দে ক্যান ইভেন মেক এআই বেসড যেসব জবগুলো আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইঞ্জিনিয়ার অথবা স্পেশালিস্ট, ওখানে কিন্তু আপনার স্যালারি রেঞ্জ অনেক হায়ার। আর যদি ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন করতে চায় অথবা ডেভেলপার হিসাবে কাজ করতে চায়, কিংবা ইটিএল ডেভেলপার হিসাবে করতে চায়, কিংবা সিস্টেম ইঞ্জিনিয়ার, কিংবা সাইবার সিকিউরিটি এক্সপার্ট, সো মেনি fields are there, any kind of field, wherever you want to go, you just need to spend like 6 to 8 months, I would say, but you have to take it seriously. It's not like you are ফুল going টাইম আপনাকে এই 6 থেকে 8 মাস দিতে হবে। কেউ জি। যদি অন্য একটা চাকরির পাশাপাশি করতে চান, তার ক্ষেত্রে হয়তো সময়টা আরো বেশি লাগবে। হ্যাঁ, আমি যেমনটা বলছিলাম যে যদি সে সপ্তাহে একটা দিন ক্লাস করে, 3 ঘন্টা বা 4 ঘন্টা ক্লাস করে, পাশাপাশি যদি সে বাসায় বসে তার চাকরির পাশাপাশি যদি 8 থেকে 10 ঘন্টা সময় লাইক কোয়ালিটি টাইম স্পেন্ড করে, কারণ এখন হয় না যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা আসলে ওইভাবে ফোকাস করতে পারি না। সো যদি একটু কেউ ফোকাস করে এবং সে যদি সিরিয়াসলি ব্যাপারটা নেয়, আমার কাছে মনে হচ্ছে যে এনিওয়ান ক্যান মেক ইট উইথ ইন দ্য শর্ট অ্যামাউন্ট অফ টাইম। আমরা এআই নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, যারা মনে করছেন যে তারা অন্য ফিল্ড থেকে এসে এআই তে কাজ করবেন, এবং যেহেতু এই টেকনোলজিটা সামনের দিনগুলোতে বড় একটা ফিল্ড থাকছে, যদিও এখন পর্যন্ত এআই কন্ট্রোলের একটা এক্সিকিউটিভ অর্ডার আছে, যেটি হয়তো পরবর্তী প্রশাসন, ট্রাম্প প্রশাসন আসার পর সেই এক্সিকিউটিভ অর্ডারটা হয়তো বাতিল করতে পারেন, সেক্ষেত্রে এআই এ কিন্তু কাজের স্কোপটা অনেক বেড়ে যাবে। তাহলে এআই এর জন্য কিভাবে তারা প্রস্তুতি নেওয়া শুরু করবেন? সো আমি বলবো যে আমাদের বাঙালি কমিউনিটি যারা মোটামুটি এই আইটিটাকে তাদের ক্যারিয়ার হিসাবে ফিক্স করে নিচ্ছেন বা ফিউচারে নিবেন, অথবা যারা বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হিসাবে আসছেন বাট তাদের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, তারা কোডিং নিয়ে কাজ করছেন বাংলাদেশে, সো তাদের ক্ষেত্রে তারা যদি এআই নিয়ে তারা চিন্তা করে এবং তারা যদি চায় যে এআইতে তাদের ক্যারিয়ারটা ডেভেলপ করবে, সেক্ষেত্রে আমি বলবো যে তাদের জাস্ট পাইথনটা শিখতে হবে অথবা আর নামে একটা প্রোগ্রাম আছে সেটা শিখতে হবে। কারণ এআই মূল ব্যাপারটা হচ্ছে আপনার ডেটা ড্রিভেন একটা প্রোগ্রাম। আপনার যত বেশি ডেটা, আমরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে হিউজ ডেটা আসছে, সকল সোর্স থেকে ডেটাগুলা আমরা ইন্টিগ্রেট করতেছি। সো এখন এআইটা কাজ করে মূলত আপনার একটা মেশিনকে আপনি যেভাবে ফিট করবেন ডেটা, মেশিন জাস্ট একটা হিউম্যান বিহেভিয়ারটা আর কি আপনাকে মিমিক করবে। সো হিউম্যান বিহেভিয়ারটা কখন কিভাবে করবে, আপনি ওই মেশিনটাকে ট্রেন আপ করাতে হবে। এখন মেশিনটা কিভাবে ট্রেন আপ হবে, মেশিনটা ট্রেন আপ হবে যখন আপনি বিভিন্ন সোর্স থেকে ওই ডেটাগুলা মেশিনকে ফিট করান, মেশিন সেটা লার্ন করবে, তারপরে মেশিন রেসপন্স করবে ইন রেসপন্স টু দা লাইক যেভাবে ডেটাটা আপনি তাকে ফিট করাচ্ছেন। সো এখন এই জিনিসটা জানার জন্য মূলত বিগিনার হিসেবে যদি কেউ এআই ফিল্ডে কাজ করতে চায়, তাকে মূলত আপনার পাইথন, যেটা হচ্ছে ওপেন সোর্স,
anyone can just download it and then work with it. I think like whoever is graduated from universities or good college universities, I think they should be able to do it, because all they need to just know the Python programming, like the command they need to know, and also it requires some sort of like R programming also. And aside from the AI, people can also think of like being data scientist. যদিও ডেটা সায়েন্টিস্টের ক্ষেত্রে অনেক সময় মাস্টার ডিগ্রি একটা রিকোয়ারমেন্ট থাকে, বাট লাইক আমি আগে যেটা বলছি আপনাকে, মোস্ট অফ দ্য জবে যখন আপনার ইন্টারভিউটা ভালো হয়, দেন দে ডোন্ট অ্যাকচুয়ালি লুক অ্যাট ইউর certification, graduation, master degree, or whatever it is, because they are actually focusing on the thing that they need to run. So in that case আমি বলবো যে ট্রাম্প যেহেতু ক্ষমতা এখন আসছে, আমাদের জব অপরচুনিটি কিন্তু আগের যে কোনো সময় থেকে অনেক বেড়ে যাচ্ছে। আপনি হয়তোবা মনে করতে পারবেন যে 4 বছর আগে যখন ট্রাম্প ছিল, আমাদের আইটি ফিল্ড কিন্তু অনেক ভালো ছিল। লাস্ট 2 ইয়ার্সে আমাদের লোকজন, আমি প্রায় সময় দেখি মানুষে বলে যে আইটিতে জব নাই, তারপরে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তারা কাজ করতে চায়, বাট তাদের মধ্যে একটা হেজিটেশনও কাজ করে, কারণ অনেকে জব পাচ্ছে না। সো এই জব না পাওয়ার পেছনে আমি বলবো মেইনলি তারা ওইভাবে অ্যাপ্লাই করে না। নাম্বার 2 হচ্ছে they don't believe that they can make it. When like Indian people, they are coming here and they are not as smart as our people are in many cases, yet they can make it. Then why not our people? Because আমাদের বাংলাদেশি মানুষ কিন্তু বিভিন্ন জব করতেছে, তারা একটু আসলে স্যাক্রিফাইস করার মেন্টালিটি থাকতে হবে যে ওকে আমি 6টা মাস অথবা 8টা মাস আমার একটু ইনকাম সোর্সটা একটু কমবে, একদিন দুদিন আমি কাজ করলাম না, then they can actually make it. But if you wanna like continue the income level, and if you also want to do this training, I think it's gonna be taking little more time, but it's gonna happen for sure. একটা মেজর কোশ্চেন অনেকের মধ্যে আছে, বিশেষ করে কমিউনিটি যারা মনে করেন অন্য ফিল্ড থেকে এসে আইটিতে শুরু করবেন। আইটি তো একটা ভাস্ট একটা জায়গা, এই জায়গায় আপনি আসলে শুরু করবেন কি নিয়ে? আপনি কি কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএ টেস্টার হবেন, আপনি কি সাইবার সিকিউরিটির দিকে যাবেন, আপনি কি ওয়েব ডেভেলপার হবেন, নাকি আপনি এআই এর দিকে যাবেন? আপনি কিভাবে বুঝবেন আসলে আপনি কোন দিকে যাবেন? কারণ আপনি তো একসাথে সবকিছু শুরু করতে পারবেন না, আপনাকে স্পেসিফিক বেছে নিতে হবে কিসে আসলে আপনার আগ্রহ কিংবা কি আপনি পারবেন, সেটা তিনি কিভাবে বুঝবেন? ওকে, দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন। আই উড সে আপনি একটা মানুষ যখন এখানে আসে, তারপরে কিন্তু সে মানে ইনডিসাইসিভ হয়ে যায়, সে কোন দিকে যাবে, কারণ কোনটা তার জন্য সহজ হবে। সো আপনি যেমনটা বলছিলেন, আমি 4টার কথাই বলি। কিউ এর কথা যদি আমি বলি, কিউ এটা মূলত হচ্ছে আপনার কিছু কমান্ড আছে অথবা কিছু আপনাকে শিট দিবে, এগুলো আপনি ফলো করবেন, এটা তুলনামূলকভাবে অনেক সহজ। তবে বেসড অন দ্য কারেন্ট সিনারিও এন্ড বেসড অন দ্য লাইক এআই ইনফ্লুয়েন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, QA is most likely like driven by the AI tools. So QA জবটা এখন একটু আগের থেকে একটু shrinking হচ্ছে. However, it's not gonna like go away. But database administrative job, for example, DBA, if you wanna be a like SQL DBA or Oracle DBA or even AWS related any kind of like database platform, there are so many jobs out there, and those jobs doesn't require any kind of like coding like prior experience. If you do not know any coding, you can still make it, because এখানে একটা প্রোগ্রাম আছে যেটাকে আমরা বলি হচ্ছে GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। সো আপনি জাস্ট হলো ক্লিক করবেন লেফট অর রাইট, and then the system is gonna follow where to go, how to do those kind of settings you can easily process. It doesn't require that much knowledge. Also আপনি যেটা বলছিলেন যে সাইবার সিকিউরিটি, I must say, বর্তমান পৃথিবীতে cyber security is a huge expanding like job opportunities, because when you are opening a company, when you are trying to protect your personal business, your own information, you want to make sure that hacker cannot like interact your business, or they cannot like do things that you don't want. সো আমাদের যে ফায়ারওয়াল নিয়ে কাজ করা, আমাদের মনে করেন সাইবার সিকিউরিটির উপরে যেসব আইপি ব্যাপারগুলো আছে, তারপরে হচ্ছে ফ্রেমওয়ার্কের ব্যাপার আছে, সো এই জিনিসগুলা খুবই আমি বলবো যে খুবই সিম্পল, তাদেরকে একটু সিরিয়াসলি নিতে হবে। জাস্ট আইপি কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে আপনার মনে করেন ফায়ারওয়াল কিভাবে কাজ করে, এরপরে একটা সিস্টেমকে কেউ ব্রেক করতে চাচ্ছে, আপনি মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে কাজ করে, আপনি জেনে থাকবেন যে একটা গুগল অ্যাকাউন্ট অথবা আপনি ফোনে অনেক সময় আপনার মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন কাজ করতে হয়, রাইট? আপনাকে প্রথমে ওপেন করতে হয়, তারপরে আবার ফোনে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বিভিন্ন ধরনের অপশনগুলো আছে। সো আমি বলবো সাইবার সিকিউরিটি অলসো ইজ ভেরি এক্সপ্যান্ডিং, এক্সপ্লোরিং, ডিমান্ডিং। সো ওইটা তো আমাদের লোকজন অ্যাপ্লাই করতে পারে। তবে আমি বলবো যে বেসড অন দা লাইক সিচুয়েশন দ্যাট আওয়ার পিপল have, they can easily make database administrative course,
or cybersecurity course, AI is little advanced. Okay. However, like we have so many করছে, অনেকেই করছে brilliant এটা। people, Right. and they can definitely do it. একজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার প্রশ্নটি নিতে চাই। আমরা একটু কম শুনতে পাচ্ছি, সাউন্ডটা কম পাচ্ছি। জি, আমরা সাউন্ডটা কম পাচ্ছি দর্শকের। হ্যাঁ, আমি ওয়েট করতেছি তো। জি জি জি, আমরা শুনতে পাচ্ছি এখন। প্লিজ আপনার প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে যে আমি যে ভদ্রলোকের তার কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি। জি জি। আচ্ছা, যে আমি সালাম আলাইকুম ভাই TV1, ওয়ালাইকুম। ধন্যবাদ আপনাদের। আমি জানতে চাচ্ছি, জি শুনতে পাচ্ছেন? আমরা জি, জি, শুনতে আমরা পাচ্ছি পরিষ্কার, আপনি প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে আমার ভাগ্নি আসছে বাংলাদেশ থেকে, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আইটিতে হাইস্ট নম্বর এবং গোল্ড মেডেল পেয়ে এখানে আসছে পড়তে আসছে ইউনিভার্সিটি অফ অস্টিন টেক্সাসে। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি বাকি অংশটুকু বলুন। আপনি টেলিভিশনের সাউন্ডটি একটু কমিয়ে দেন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আপনি টেলিভিশনের সাউন্ডটি আমি কমিয়ে দেন। বলতে চাচ্ছি যে আমার ভাগ্নি আসছে বাংলাদেশ থেকে নর্থ সাউথ আমরা ইউনিভার্সিটি থেকে, শুনেছি, সে সেটুকু শুনেছি, কম্পিউটার বাকিটুকু। সায়েন্সে ব্যাচেলার্স করছে এবং বাংলাদেশে সে ভালো জব করতে, এবং সে কম্পিউটার সায়েন্সে নর্থ সাউথ হাইস্ট নম্বর মানে ফার্স্ট হয়েছে আর কি, জি। সে গোল্ড মেডেল পেয়েছে। সে এখন বর্তমানে ইউনিভার্সিটি অফ টেক্সাস এট অস্টিনে পড়াশোনা করছে, মাস্টার্স করতে চাচ্ছে। জি, এখন প্রশ্ন হচ্ছে আমি সামারে সে জব করতে চাচ্ছে, সে 3 বছরের এক্সপিরিয়েন্স আছে। ওকে। হ্যাঁ, ঠিক আছে, একটা সেকেন্ড। এখন জানতে চাচ্ছি সে সামার জব করবে জুনের থেকে। এখন সে কি করে সে কি করতে চায়, সে 4 মাস জব করবে, সে কি তার রেসিমি দিয়ে কিভাবে কি করতে পারে? সে কি কোম্পানিকে সেই বাংলাতে এক্সপিরিয়েন্স উইথ তার ডিগ্রি দিয়ে কি অ্যাপ্লাই করতে পারবে? ওকে। জি, জি, আমরা আচ্ছা, প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। সো আমি আপনার স্পেসিফিক এক্সাম্পলের ক্ষেত্রে বলবো, যেহেতু তিনি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্সের উপরে ব্যাচেলার করে এসেছেন এবং ওনার অনেক ভালো রেজাল্ট, এবং উনি যেহেতু এই আইটি ফিল্ড নিয়ে ওনার কাজ করার ইচ্ছা আছে। আসলে হয় কি, আমাদের বাংলাদেশ থেকে যারাই আসে তারা শুধুমাত্র বাংলাদেশের সার্টিফিকেশন দিয়ে এখানে ডিরেক্টলি জব পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে স্পেসিফিকলি আপনার ক্ষেত্রে, যে তিনি যদি কোনো একটা স্কুলে, সেটা উনি যেখানে থাকে সেখানে করতে পারে, অথবা নিউ ইয়র্ক বেস কোনো একটা স্কুলে যদি করে, আমাদের বিভিন্ন ধরনের অনলাইন প্রোগ্রাম আছে, অনলাইনেও জয়েন করতে পারবে। সে যদি তার এক্সপিরিয়েন্সটাকে একটু ব্রাশ আপ করে নেয়, একটু সে জাস্ট রিকল করে, কয়েকটা মাসের একটা কোর্স করে, 3 মাস হোক 6 মাস হোক, হ্যাঁ, তাইলে সেক্ষেত্রে হয়তোবা তার জন্য করা ইজি হবে। অন্য 10 জনের জন্য যদি একটু সময় লাগে, সে হয়তো অল্প সময় করতে পারবে, যেহেতু তার ব্যাকগ্রাউন্ড বা প্রায়র নলেজ, এক্সপেরিয়েন্স সবকিছু হচ্ছে আইটির উপরে, এবং সে যেহেতু কম্পিউটার সায়েন্সে পাস করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। আমি বলবো উনি অবশ্যই একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট, এবং উনি সামারের হয়তোবা 3 মাস বা 6 মাসের একটা প্রোগ্রাম করতে পারে, বাট সেক্ষেত্রে হয়তোবা সে তার এক্সপেক্টেড স্যালারি রেঞ্জ অথবা সে যেটা ডিজার্ভ করে সেটা সে পেতে একটু কষ্ট হবে। সো আমার সাজেশন থাকবে আপনার ক্ষেত্রে, যে তিনি যদি কোনো একটা আইটি স্কুলে বা কোনো একটা আইটি প্রোগ্রামে, সেটা অ্যাডভান্স লেভেল যদি আপনি চিন্তা করেন, আমরা যেমনটা বলছিলাম যে এআই নিয়ে কাজ করতে পারে, এবং এআইটা মূলত পাইথনের উপরে কাজ করে। যদি বিগিনার হিসাবে কেউ কাজ করতে চায়, তাকে পাইথনের কোডিংটা জানতে হয়, এবং পাইথন তুলনামূলকভাবে অন্যান্য প্রোগ্রামিং থেকে অনেক সহজ। তো উনি সেটা করতে পারেন। আর যদি একটু মিড লেভেলে চিন্তা করে, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটিভ কোর্স আছে, সেটা ডেভেলপমেন্ট হতে পারে, কিংবা ইটিএল ডেভেলপমেন্ট হতে পারে, সেটা নিয়ে উনি চিন্তা করতে পারে। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে উনি যদি ডিটারমাইন থাকে যে উনি এই ফিল্ডে কাজ করবে, আমি সাজেস্ট করব যে সে একটু ব্রাশ আপ করে নিক। একটু বাংলাদেশের ডিরেক্ট সার্টিফিকেট দিয়ে এখানে জব পাওয়াটা অনেক ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়। সো এখানে একটু কনভার্সন করে নিলে এটা ভালো হবে। পাশাপাশি একটা মাইক্রোসফট থেকে সার্টিফিকেশন নিতে পারে, সেটাও তার জন্য একটা প্লাস যে পয়েন্ট কোনো হিসেবে কাজ অনলাইন করে। কোর্স করে তিনি একটা সার্টিফিকেট নিতে Exactly, পারেন। আর exactly. বাংলাদেশের যে সার্টিফিকেট গুলো তিনি নিয়ে এসেছেন, অবশ্যই সেগুলো ইভালুয়েট করে নিতে হবে। অর্থাৎ বাংলাদেশের সার্টিফিকেটকে এখানকার সমমর্যাদার করে নিয়েই তিনি আবেদন করতে পারবেন। তিনি আবেদন করার যোগ্যতা রাখেন, চাকরি পাওয়াটা নির্ভর করবে আসলে তার ব্যক্তিগত স্কিলের উপর, তিনি কতটা স্কিলড সেটির উপরে। অনেক ধন্যবাদ দর্শক আপনাকে, এবং একই সঙ্গে সোহেল আহমেদ ভাই, আমরা আসলে আহমেদ সোহেল ভাই, আমরা
অনেকক্ষণ হয়তো আরো সময় নিতে পারতাম আমাদের আলোচনাটা চালিয়ে যাওয়ার জন্য। আমাদের হাতে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু আমাদের সময় শেষ হয়ে গেছে। পরবর্তীতে হয়তো আরেকটা দিন আপনার সাথে আমরা এই প্রশ্নগুলো উত্তর নিয়ে বসবো। আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এহসান জুয়েল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব যে আমাদের দর্শক শ্রোতা আপনাদের যারা আছেন তারা আমাদের আজকের আলোচনা থেকে হয়তোবা কিছু ইনফরমেশন পাবেন এবং ফিউচারও আপনাদের সাথে ইনশাআল্লাহ এই ব্যাপারে আসলে কথা বলবো। আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার, একেবারে হয়তো চাকরি কিভাবে পাবেন সেটি পুরোপুরি দেখিয়ে না দেওয়ারও বিষয় হলো, যেটি হচ্ছে সেটি হলো যে আমরা কোন পথে আপনি হাঁটলে আপনি খুব সহজ হবে আপনার জন্য, অর্থাৎ আপনি যারা আইটিতে কেরিয়ার করতে চান তারা সহজেই এই সুযোগটা নিতে পারেন। এবং বাংলাদেশি কমিউনিটির অনেক পটেনশিয়াল ক্যান্ডিডেট আছেন, তারা হয়তো যাচ্ছিলেন না, তারা হয়তো পথটা খুঁজে পান না। আমরা সেই পথ দেখিয়ে দেওয়ার কাজটি মূলত করছি এবং এখানে আহমেদ সোহেল ভাই তিনি আজকে গাইড করেছেন। পরবর্তীতে আমরা হয়তো আরো একটা দিন তাকে নিয়ে এসে বিস্তারিত এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। এই পর্যায়ে আমরা কথা বলবো নতুন নিয়মে হোম কেয়ার সেবা পাবেন কিভাবে, এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অল কাউন্টি হোম কেয়ার নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ কাদের সিআইপি কে। কাদের ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ এহসান ভাই, আমাকে আমরা একেবারে শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটা হলো হোম কেয়ার মানুষ প্রচলিত একটি ধারণার সঙ্গেই অভ্যস্ত এবং তারা জানে যে তারা সিডিপ্যাপ নিচ্ছেন, তারা বিভিন্ন এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, সেখান থেকে তারা সেবা পাচ্ছেন, মাস শেষে যারা সেবা দিচ্ছেন তারা টাকা পাচ্ছেন, সবকিছু স্বাভাবিক পর্যায়ে চলছিল। কিন্তু নতুন করে একটি নিয়ম হয়েছে নিউ ইয়র্ক স্টেটে এবং এই নতুন নিয়মে এখন মানুষের মনে নানা প্রশ্ন যাচ্ছে, অর্থাৎ নতুন নিয়মটি কি এবং সেই নিয়মে তাদের কি সমস্যা হচ্ছে, এটি একটু শুরুতে আপনার কাছে জানতে চাই। এটা হলো এহসান সাহেব, অনেকদিন ধরে নিউ ইয়র্ক স্টেট গভর্নর চেষ্টা করছিলেন যে নিউ ইয়র্ক স্টেটের মেডিকেডের যে বাজেট এটাকে কাট করার জন্য। কারণ ওরা মনে করতেছিলেন যে সিডিপিএফে যে পরিমাণ ইনভেস্টমেন্ট নিউ ইয়র্ক স্টেট গভর্নরের প্রয়োজন হয়, এটা যে পরিমাণ খরচ হওয়া উচিত তার থেকে অনেক বেশি। সেজন্য ওরা এটাকে কীভাবে কাট করা যায় সেজন্য প্রপোজাল নিচ্ছিলেন বিভিন্ন কোম্পানির কাছ থেকে, যে আমরা নিউ ইয়র্ক স্টেটের হেলথ কেয়ার সেক্টরে ইটস লাইক দ্যাট $5 বিলিয়ন প্রত্যেক বছর স্পেন্ড করি। এটাকে কোনো কোম্পানি যে তোমাকে যদি আমি দায়িত্ব দিই এটাকে তুমি 2 বিলিয়নে করে দিতে পারবে কিনা, এক্সাম্পল এরকম একটা প্রপোজাল ছিল। পরবর্তীতে আমরা অনেকদিন ধরে এই জানি এই প্রপোজালে পিপিএল নামক একটা কোম্পানি আছে, যেটা জর্জিয়া বেস কোম্পানি, পিপলস পার্টনারশিপ LLC বলে। দে আর দ্য বিগ কোম্পানি, লাইক 21টা স্টেটে ওদের অপারেশন আছে। সেই কোম্পানিটা তখন বিট করে উইন করে। পরবর্তীতে আমরা যারা সিডিপিএফ অথবা লেক্সা লাইসেন্সদারি ব্যবসায়ী ছিলাম, আমাদের কিছু অ্যাসোসিয়েশন আছে লাইক সিডিপিএফ অ্যাসোসিয়েশন, এই টাইপের, আমরা ওদের বিরুদ্ধে মামলা করি। পরবর্তীতে মামলাগুলি একটা পর্যায়ে গিয়ে শেষ পর্যন্ত আমরা ধরেই নিচ্ছি যে এই মামলাটা এখন আর উইন করবে না এবং গভর্নর কিছুদিন আগে নভেম্বর 12 তারিখ থেকে ওরা শুরু করেছেন। 12 তারিখ এবং 14 তারিখে গিয়ে ফাইনালি পিপিএলকে দায়িত্বটা দিয়ে দেয় যে নিউ ইয়র্ক স্টেটের সিডিপিএফটা তোমরা রান করবা। সো আলটিমেটলি নভেম্বর 21 তারিখ পিপিএল ডিক্লেয়ার করে যে ওকে ফাইন, এখন থেকে যারা সিডিপিএফ থাকবে বা সিডিপিএফ সার্ভিসটা নিতে চায় নিউ ইয়র্ক স্টেটে, ওরা আমাদের মাধ্যমে নিতে হবে। আলটিমেটলি এখন এটা নিতে গেলে আমাদের কমিউনিটি অথবা অন্য কমিউনিটি যারা পিপলস আছে, যারা সুবিধাভোগী ছিলেন, কনজিউমার যারা, ওরা আসলে কি পাবে এখন? ওরা পাবে একজন ব্যক্তি যদি এখন নিউ ইয়র্ক স্টেটের ডানকিন ডোনাট অথবা একটা জায়গায় জব করে, নিউ ইয়র্ক স্টেটের রেগুলার ওয়েজেস হলো $16, লাইক সে $16 পার আওয়ার পাবে। সেক্ষেত্রে যদি হোম কেয়ার একজন ব্যক্তি জব করতে এতদিন, তাহলে ওকে আমরা 21 টাকা 9 পয়সা পে করতাম। এখন যদি পিপিএল এই সিডিপিএফটাকে অ্যাকোয়ার করে নেয় এবং পিপিএল ওনসেলফ ওরাই শুধু যদি সিডিপিএফ সার্ভিসটা প্রোভাইড করে, আমরা ধরে নিচ্ছি যে ওরা হয়তো রেটটাকে অনেক কমায় নিয়ে আসবে। অর্থাৎ তারা ন্যূনতম $16 নেমে আসতে পারে। $16 হয়তো না, হয়তো একটু বেশি দিবে, হয়তো আমরা ধরে নিচ্ছি যেটা $17.50 7.50 দিবে। সেক্ষেত্রে এখন আমার যারা কনজিউমার আছেন, যারা সিডিপিএফ, আলটিমেটলি 21 টাকা 9 পয়সা থেকে যখন পার আওয়ারে ওরা $4 পরিমাণ কম পাবে, এটা অবশ্যই ওদের লাইক স্বাভাবিক যে একটা জীবনযাপন ছিল, জীবনযাত্রা ছিল, ওখানে প্রভাব ফেলবে। এবং সিডিপিএফটা আসলে কার জন্য ছিল? সিডিপিএফটা ছিল একজন বাবা মাকে তার সন্তান যখন সেবা করবে, সন্তান মেডিকেট থেকে জিনিসটা পাবে। এটা হলো কি একটা পারিবারিক বন্ধন অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইন্সপায়ার করার জন্য, যে তুমি যদি বাইরে জব করো তাহলে কি পরিমাণ মেক করবা, তুমি যদি তোমার বাবা মাকে সেবা করো তাহলে কি পরিমাণ মেক করবা। এটা যখন অ্যামাউন্টটা ঠিক মতো ছিল বা বেশি ছিল, তখন কিন্তু এই সন্তানগুলি বা ওদের ফ্যামিলি ফ্রেন্ডসরা নিজস্ব পরিবারের ভিতরে যারা অসুস্থ মানুষ ওদেরকে সেবা করতে উৎসাহিত হতো। আনফরচুনেটলি এখন যদি অ্যামাউন্টটা কমে যায়, এটা লাইক $17.50 চলে আসে অথবা আরো কম হতে পারে, আমরা এখন শিওর না। আবার এই পেমেন্টের পাশাপাশি অনেক রকম কমপ্লায়েন্স ওদের আছে, অনেক রকম সিস্টেম ওদের আছে, যেগুলোতে সব কিছু মেনটেন করতে হবে। একজন ব্যক্তি যদি সিডিপিএফের আন্ডারে থেকে
পিপিএল থেকে পেমেন্টটা নিতে চায়, তাহলে পিপিএল এর অনেক কমপ্লায়েন্স আছে যেগুলো তাকে মেনটেন করতে হবে। লাইক একজন সাধারণ মানুষ একটা গ্রোসারিতে জব করলে তার অনেক রকম লাইফে কোনো কমপ্লায়েন্স থাকে না, কিন্তু সে যদি একটা ব্যাংকে বা একটা বড় পজিশনের কোম্পানিতে জব করে তার অনেক কমপ্লায়েন্স মেনটেন করতে হয়, তাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, টাইমলি কাজে যেতে হয়, রেসপন্সিবিলিটি থাকে, তার জবাব দিতে থাকে, অনেক কিছু থাকে। এখন এই ব্যক্তিটা যখন পিপলের আন্ডারে জব করতে যাবে সিটিপ্যাপে, তখন তার অনেক কমপ্লায়েন্স মেনটেন করবে। স্বাভাবিকভাবে কী হবে, এই যে আপনজন বা তার সন্তানদি বা তার পারিবারিক লোকজন, ওরা কিন্তু তখন এই বয়স্ক লোকটাকে সেবা দিবে না। তাহলে এই সিটিপ্যাপটা পিপলের আন্ডারে যাওয়ার ফলে কি হচ্ছে, আমাদের পারিবারিক যে বন্ধনগুলি ছিল নিউ ইয়র্কের মতো জায়গায় কমিউনিটিতে বা বিভিন্ন কমিউনিটির সন্তানেরা তার বাবা মাকে যে সেবাটা করতো, এটা কিন্তু এখন আর করবে না। ও বলবে নো, আমি $70 জন্য কেন এখানে কাজ করবো, তার থেকে আমি ক্যালিফোর্নিয়া দিকে অন্য একটা জব করব। এতে কিন্তু আপনার ভিতরে মনুষ্যত্ব হারাচ্ছে, পারিবারিক বন্ধন হারাচ্ছে। টপ অফ দিস, এই যে লোকগুলি যারা জব করতেছে না, অনেক লোক জবলেস হয়ে যাবে, কারণ সে এখন নতুন জবও খুঁজে পাবে না, আবার এত কম দামে সে জব করতেও চাইবে না। এরকম একটা প্রবলেম হবে। টপ অফ দিস প্রবলেম হবে যারা আমাদের সিটিপ্যাপ এজেন্সি ওনার ছিলেন, লাইক যে সমস্ত আমাদের বিজনেসম্যানেরা ছিলেন। 1995 সাল থেকে সিটিপ্যাপ শুরু হয়েছে, আজকে 2024, ইটস লাইক দ্যাট অলমোস্ট 29 ইয়ার্স, রাইট? এই 29 বছরে কিন্তু একটা বিজনেস পরিবেশ তৈরি হয়েছে, এখানে অনেক এন্টারপ্রেনিউর তৈরি হয়েছে, বিজনেসম্যান তৈরি হয়েছে। সিটিপ্যাপে 645 জন ব্যবসায়ী ছিলেন পুরো নিউ ইয়র্ক স্টেটে। এই লোকগুলি কিন্তু এখন বিজনেস লেস হয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক স্টেটটা কতটুকু রুড আপনি একটু চিন্তা করে দেখেন, যে ওভারনাইটের ডিসিশনে ওরা কি করলো, এই 645 জন ব্যবসায়ীকে ব্যবসা থেকে কিন্তু আউট অফ বিজনেস করে দিল। এই বিজনেসম্যানদের সাথে যাদের ওদের অফিসে যে সমস্ত লোকগুলি জব করতো, সেই লোকগুলোও কিন্তু এখন জবলেস হয়ে যাবে। একটা কোম্পানি এখন লাইক হলো ইটস লাইক দ্যাট, এটা কি বলে, মনোপলির মতো না, ওরা মনোপলির মতো বিজনেস করবে। অর্থাৎ পিপিএল এর এখন এই ইন্স্যুরেন্স দেওয়ার দায়িত্বটা নিউ ইয়র্ক সিটি তাদের হাতে তুলে দিয়েছে, একটা প্রাইভেট কোম্পানিকে তুলে দিয়েছে। আগে যেগুলো ছিল সেগুলো প্রাইভেটই ছিল, কিন্তু হয়তো আপনার পরিচিত, আপনার ঘরের কাছে অনেকগুলো কোম্পানি ছিল, আপনি চয়েস করে নেওয়ার সুযোগ ছিল। অর্থাৎ একটা কোম্পানি যদি আপনাকে ভালো ফ্যাসিলিটিস দিচ্ছিল না, আপনি অন্য কোম্পানি যাওয়ার সুযোগ ছিল, এখন আর সেই সুযোগটা আপনার নাই। কিন্তু যারা আগে থেকেই সিটিপ্যাপ সেবা নিচ্ছেন, কোন একজন বাবা মা তিনি সেবা পাচ্ছেন, তার সন্তান তাকে সেবা দিচ্ছে, নতুন নিয়মের ফলে যেসব এজেন্সি ছিল তারা হয়তো আগে যে এজেন্সির থেকে তিনি সেবাটা নিতেন সেখানে তিনি যেতে পারছেন না। তিনি এখন কি করবেন? তিনি কি অটোমেটিক্যালি পিপিএল এ চলে যাচ্ছেন, নাকি তাকে আবার আবেদন করা কিংবা অন্য কোনো হ্যাসেলের বিষয় আছে? তার হাতে এখন দুইটা চয়েস আছে। একটা চয়েস হলো সে যদি মনে করে যে সে সিটিপ্যাপে আর থাকবে না, ওকে, তার একজন বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তার সেবাটা নেওয়ার জন্য সে লাইক যারা লেক্সা লাইসেন্সধারী এজেন্সি, লাইসেন্স হেলথ কেয়ার সার্ভিস এজেন্সি, লাইক আমাদের মতো অল কাউন্টির মতো যারা লেক্সা এজেন্সি, আমরা চাইলে তার বাসায় কিন্তু একজন পিসিএ পাঠাতে পারি, পার্সোনাল কেয়ার অ্যাসিস্ট্যান্ট। একজন বয়স্ক লোক কি দরকার, তার দরকার হলো নার্সিং ফ্যাসিলিটি, তার দরকার হলো একজন কেয়ার গিভার, তার বাসায় এসে তাকে মেডিসিন খাওয়াবে, তাকে টেক কেয়ার করবে নার্সের মতো। এখন দেখা যাচ্ছে যে ওই ভদ্রলোকের বাসায় আমরা যখন একজন পিসিএ পাঠাবো, সেই পিসিটা কিন্তু ট্রেন্ড পিসিএ, সে 40 ঘন্টা সার্টিফিকেট দাঁড়িয়ে, যে পিসি ট্রেনিংটা আপনি জানেন আমরা অল কাউন্টি হোম কেয়ার থেকে ফ্রি ট্রেনিং করাই এখন। সো আমরা দেখা গেলো যে ওই যারা জব সিকার ওদেরকে এই ট্রেনিংটা ফ্রি করে দিচ্ছে, সে ফ্রি করে কিন্তু ওই ভদ্রলোককে সার্ভিস দিচ্ছে এখন এই মুহূর্তে, এবং তার সমস্ত ফ্যাসিলিটি ঠিক থাকবে। সে $21.09 করে বেতন পাবে, সে লাইক 401k ইন্স্যুরেন্স পাবে, সে তার মেডিকেল লিভ পাবে, তার হলিডে লিভ পাবে, সবকিছু পাবে। ইজ লাইক দ্যাট একটা কমপ্লায়েন্স সিস্টেমের মতো, কেয়ার গিভার পাবে। হ্যাঁ, এখন এই মুহূর্তে যারা সিটিপ্যাপে আছে ওরা যদি মনে করে যে যেহেতু পিপিএল এর আন্ডারে যদি সে চলে যায় তার ফ্যাসিলিটিটা কমে যাবে, এবং পিপিএলকে রিচ করা তার জন্য অনেক টাফ, কারণ পিপিএল যে সেন্ট্রালি অ্যালবেনি অথবা নিউ ইয়র্ক সিটি থেকে ওরা মনিটর করবে, ওরা কিন্তু কুইন্সে অথবা ব্রুকলিন, ব্রঙ্কস এই জায়গায় চলে আসবে না। সো আলটিমেটলি তাদের সার্ভিসটা পেতে অসুবিধা হবে, সেক্ষেত্রে ওরা তার সার্ভিসটাকে লেক্সাতে কনভার্ট করে ফেলতে পারে। যখন তার সিটিপ্যাপটাকে লেক্সাতে কনভার্ট করে ফেলবে তখন তার সমস্ত সার্ভিসগুলো সে ইজিলি পাবে। তার সন্তানি থেকে শুরু করে তার প্যারেন্টস ফ্যামিলি যারা জবে আছে তারা হয়তো এই জবে না থেকে আরেকজনকে জব সেবা করবে। মানে এই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার করে নিই আমরা, সেটা হলো যে আগে যখন সিটিপ্যাপের অধীনে তিনি ছিলেন তখন তার সন্তান, তার পরিবারের সদস্য তাকে সেবা দিতেন এবং সেটার জন্য পেমেন্ট নিতেন, কিন্তু যখন এখন লেক্সাতে কনভার্ট হবে তখন কিন্তু তাকে সেবাটা তার ফ্যামিলির কোনো মেম্বার দিতে পারবে না। কিন্তু বিকল্প একটা অপশনের কথা আপনারা বলছেন যে তার ফ্যামিলি মেম্বার অন্য কোন ফ্যামিলিতে গিয়ে সেবা দিচ্ছে, অন্য কোন ফ্যামিলির মেম্বার তার ফ্যামিলিতে সেবা দিচ্ছে, এবং তারা কিন্তু সার্টিফাইড হয়ে যাচ্ছে এখন। আগে যখন তার সন্তান বা তার ফ্যামিলি ফ্রেন্ডস তাকে সেবা দিত, ওরা কিন্তু সার্টিফিকেশন ছিল না, লাইক ওরা একটা ভুল মেডিসিন হয়তো খাওয়াইয়া দিচ্ছে, হয়তো একটা কি জানি বলে লাইক বিজনেস শুয়ে থাকে যে সমস্ত পেশেন্ট, ব্যাড বাউন্ড পেশেন্ট, ওকে কিভাবে লিফটিং করতে হবে এটা কিন্তু ওরা জানে না। কিন্তু এখন যে বাচ্চা মেয়েটা বা ছেলেটা তাকে সেবাটা দিবে অন্য ফ্যামিলি থেকে এসে, ও কিন্তু ট্রেন্ড। এখন যে কোনো ফ্যামিলিতে যারা তাকে সেবা দিচ্ছে তারা যখন আমাদের কাছে
আসবে আমরা কিন্তু তাদেরকে ট্রেন করে দিচ্ছি, বা লেকচার লাইসেন্স যত লাইসেন্সদারি আছে প্রত্যেকে ওদেরকে ট্রেন করে দিচ্ছে, ওদেরকে সার্টিফাই করে দিচ্ছে। 40 আওয়ার্সে 75 আওয়ার্সে কোর্স করাচ্ছে, কোর্স করে সার্টিফিকেট করে দিচ্ছে। তাহলে এই পরিবারে যে ব্যক্তিটা সেবাটা দরকার সে কিন্তু এখন রিয়েল সেবা পাচ্ছে। সিডিপিএফে থাকলে কিন্তু তার ভিতরে অনেক গাফলতি ছিল, বাট এখন কিন্তু তার গাফলতিটা নেই, সে এখন রিয়েল একটা সেবা পাবে এবং 10% থেকে সেবা পাবে। কিন্তু তার পরিবারে যে ব্যক্তিটা জব ছিল ওর যে ইনকামটা, সেই ইনকামটা কিন্তু আগের মতোই থাকবে, বরং তার আরো বেশি ইনকাম হবে এখন, সে যদি লেক্সাতে গিয়ে অন্য পরিবারের অন্য কাউকে সেবা দিয়ে থাকে। রাইট। কিন্তু এটা কি ম্যান্ডেটরি, অর্থাৎ তাকে কি লেক্সাতে যেতে হবে না? তিনি মনে করছেন আমি সিডিপিএফে কমফোর্ট, হ্যাঁ Right. আমি সিডিপিএফে থাকতে চাই, তখন তিনি কি করবেন? রাইট, যদি সে সিডিপিএফ থাকতে চায় তাহলে সে পিপিএল এর আন্ডারে চলে যেতে হবে। Okay. আর পিপিএল এর যে সিস্টেমগুলি, আমি পিপিএল এর বিপক্ষে না Right. বা এগেইনস্টে বলছি না, বাট এটা একজন ব্যক্তির দ্বারা, একটা যে কোনো মানুষের দ্বারা এটা মেনে নেওয়া সম্ভব না। কারণ আপনার ইনকাম ইটস লাইক দ্যাট, আজকে 21 টাকা 9 পয়সা পার আওয়ার, ওটা যখন কমে $17.50 চলে আসবে আপনি এটা মেনে নিতে পারবেন না। অটোমেটিক একটা অভ্যস্ততা থাকে যে থাকবে না, আপনার জীবনযাত্রার এই পরিমাণ খরচ খরচ হঠাৎ কমে করে যাবে। সেটা কমে গেলে আপনাকে পাশাপাশি হলো সবচেয়ে বড় প্রবলেম যেটা, যখন পিপলের আন্ডারে যাবে তখন তার অনেকগুলো কমপ্লায়েন্স মেনটেন করতে হয়। এই ছেলেটা যখন জব করবে তাকে ইবিবি করতে হবে, তাকে পিপিএল এর সাথে সারাক্ষণ টাচে থাকতে হবে, পিপিএল কে তাকে জিপিএস এর ট্র্যাকিং করবে। এই সব কিছু মিলে পিপিএল এর অফিস তো নিউ ইয়র্কে না বা কুইন্সে না, সে তার যখন একটা প্রয়োজন হবে, লাইক আপনি কল সেন্টার কল করছেন, কল সেন্টার কখন আপনার ফোন করবে ধরবে, আপনি পেমেন্ট ঠিক মতো পান না, এই সপ্তাহে আপনার স্যালারি আসে নাই, আপনি যখন ওদের সাথে পেমেন্টের জন্য লাইনে যাবেন, 2.5 লক্ষ কাস্টমার ওদের তখন হবে পুরো নিউ ইয়র্ক স্টেটে। 2.5 লক্ষ সিডিপিএফ কনজিউমার এই মুহূর্তে আছেন। এই 2.5 লক্ষ লোক যখন একটা কোম্পানিকে কল করবে, ওদের তো সেই ফ্যাসিলিটি নাই। সো আলটিমেটলি আমার কমিউনিটিতে যে লোকটা এই মুহূর্তে সিডিপিএফ সার্ভিসটা নিচ্ছে, ও ওদের সাথে কখনোই কমফোর্টেবল হবে না, কারণ আমি তার ডোর স্টেপে থাকি। ও চাইলে কিন্তু আমার অফিসে কালকে এসে তার যে কোনো প্রয়োজন সে মিটাতে পারে। তার একটা জব লেটার লাগবে, তার একটা লাইক ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তার একটা পে স্টপ লাগবে, অথবা তার অনেক ধরনের প্রয়োজন হয়। আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন, ওই কোম্পানিকে যদি আপনি রিচ করতে পারেন, তখন আপনার লাইফে মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে, আপনি যে কোনো প্রয়োজন তাকে পাবেন। এখন কোম্পানিতে জব করেন কিন্তু কোম্পানিকে কখনো দেখেনি নেই বা খুঁজেও পাচ্ছেন না, তাহলে ইটস লাইক দ্যাট বাংলাদেশে বসে আমেরিকার কোম্পানিতে যে ফ্রিল্যান্সার হিসেবে জব করার মতো প্রয়োজনে কাউকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ হলো বেটার অপশন হলো লেক্সাতে বেটার ইজ দ্য বেস্ট অপশন রাইট নাও। যেহেতু পিপিএল অলরেডি ডিক্লেয়ার দিয়েছে যে জানুয়ারি 6 তারিখ থেকে আপ স্টেটকে ওরা কনভার্ট করা শুরু করবে পিপিএল এ নেওয়া, এবং ফেব্রুয়ারি 10 তারিখ থেকে নিউ ইয়র্ক সিটিতে যারা নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড আর ওয়েস্টার এগুলিকে ওরা ট্রান্সফার করবে হলো ফেব্রুয়ারি 10 তারিখ থেকে। সো বাই দিস টাইম একটা পরিবারের যে সন্তান এই মুহূর্তে বাবা মাকে সেবা দিচ্ছে, ও যদি পিসি একটা সার্টিফিকেট নিয়ে নেয়, পিসি ট্রেনিং করে নেয় 40 ঘন্টা, নিয়ে সে আরেকটা পরিবারকে সেবা দেয়, এই সময়টার ভিতরে সে লেক্সাতে কনভার্ট হয়ে যায়, পিসিতে কনভার্ট হয়ে যায়, হি ক্যান সেভ হিমসেলফ, তার ফ্যামিলিকে সে সেভ করতে পারলো, তার ক্যারিয়ারকে সে সেভ করতে পারলো। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। জি, আমি কি একটু সিআইপি সাহেবের সাথে কথা বলতে পারি? শিওর শিওর, উনি শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, আমি খুব ইগারলি ওয়েট করছিলাম আপনার লাইভের জন্য। আমি যখন দেখতে পেলাম আপনি লাইভে আসবেন, তো ওয়েট করছিলাম আপনার সাথে আসলে কথা বলার জন্য। আমার নাম মোহাম্মদ মতিউর রহমান, আমার একটা ছোট্ট হোম কেয়ার ওনার আমি। সো আমার যে কোশ্চেনটা ছিল, লাইক রিসেন্টলি আমরা যেটা শুনতে পাচ্ছি যে আমরা যারা সিডিপিএফ সার্ভিসটা দিচ্ছি, এটা সুন ইটস গোয়িং টু বি ক্লোজ, এন্ড সো এইটা অ্যাকচুয়ালি এই প্যানিকটা অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। সো আমার কোয়েশ্চেন হচ্ছে এই জায়গাটা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, বা আমাদের মতো যারা নাকি ছোট্ট এজেন্সিগুলো আছে সেগুলো কিভাবে এই 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 টোটাল ব্যাপারটা থেকে কিভাবে বের হয়ে আসতে পারে, কাইন্ডলি যদি একটু জানাবেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। উনি চমৎকার প্রশ্ন করেছেন, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। শুধু উনি না, ওনার মতো লাইক আমাদের 645 জন সিডিপিএফ বিজনেসম্যান এই মুহূর্তে আছে যারা কিছুদিনের মধ্যে আউট অফ বিজনেস হয়ে যাবে। ওনার প্রশ্নটা কি ছিল, উনি কিভাবে উত্তরণ হতে পারে? ওকে, লাইক যে সমস্ত এজেন্সি মনে করে যে আমি বিজনেসে থাকতে চাই বা বিজনেসটাকে কন্টিনিউ করে যেতে চাই, কারণ অনেক দিনে সাজানো বিজনেস, আর একটা ফ্যামিলি না, সে চাইলে তার একটা ইনকাম সোর্স, এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে সে যে সমস্ত লেক্সা এজেন্সি আছে, ওই এজেন্সি যদি ক্যাপাসিটি থাকে ওকে
লাইক হোল্ড করার মতো, তাকে ধারণ করার মতো যদি ক্যাপাসিটি থাকে, তাহলে সে লেক্সা এজেন্সিগুলোর সাথে মার্চ হয়ে যেতে পারে। অর্থাৎ তার হাতে এখন পর্যন্ত যে ক্লায়েন্ট গুলো আছে হ্যাঁ। সেগুলো নিয়ে তিনি সেই এটাকে Lexus-এর আমরা সাথে- বলি ভেন্ডর। আমরা যাদেরকে ভেন্ডর হিসেবে রিক্রুট করি, সেই ক্ষেত্রে এই এজেন্সিগুলো আমাদের সাথে ভেন্ডরশিপ নিয়ে ওরা আমাদের সাথে কাজ করতে পারে। লাইক একটা এজেন্সি, আমি ভুলে গেছি উনি কি নাম বলেছেন, ওনার এজেন্সিটার নাম, ওনার নাম কি জানেন? যেগুলোর নাম মতিউর রহমান সাহেব, লাইক মতিউর এজেন্সি। ওই এজেন্সি আমাদের যারা লেক্সা এজেন্সি আছে ওদের সাথে ভেন্ডরশিপের একটা এগ্রিমেন্ট করে ওনার ক্লায়েন্টগুলিকে আমাদের লেক্সাতে কনভার্ট করে আমাদের সাথে থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের এজেন্সিতে যেহেতু প্রচুর পিসি আছে আমাদের হাতে অলরেডি, আমরা এই পিসিগুলি ওনার রুগীদের জন্য আমরা দিয়ে দিব। ওনার রুগীকে টেক কেয়ার করছেন, আমাদের অফিস থেকে আমরা পিসিগুলি পাঠাবো। সেক্ষেত্রে আমাদের কেয়ার গিভার ওনার রুগীগুলোকে সেবা দিবে এবং উনি আমাদের সাথে স্লাইক একটা অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে এগ্রিমেন্ট করতে পারেন, যেটাকে আমরা ভেন্ডর বলি। সেক্ষেত্রে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে সে যদি আমাদের সাথে এগ্রিমেন্ট করে, এটা লিগেল, এটা নিউ ইয়র্ক স্টেটে লিগেল এবং ফেয়ার, যে কাউকে আমরা ভেন্ডর দিতে পারি। সেক্ষেত্রে তার পেশেন্ট যেগুলি থাকবে আমাদের কাছে, আমরা যেটা ইনকাম করি ওখান থেকে হয়তো তাদের সাথে আমরা একটা প্রফিট লস শেয়ার করতে পারি। এইভাবে ওরা বিজনেস থাকতে পারে। একেবারে আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনার কাছে সবশেষ যেটি জানতে চাই, যারা এখন পর্যন্ত আছেন অর্থাৎ সেবা নিচ্ছেন বিশেষ করে, তারা উদ্বিগ্ন, শুধুমাত্র যে সিডিপিএফ ব্যবসায়ী মতিউর রহমান সাহেব তিনি উদ্বিগ্ন তা নয়, তারা অনেকে উদ্বিগ্ন যে তারা আসলে কি করবেন, তারা কি আগের মতোই কন্টিনিউ করবেন না লেক্সায় যাবেন? কারণ লেক্সের সাথেও তারা হয়তো অনেকে পরিচিত নয়, তাদের ফ্যামিলি মেম্বাররা ঘরে থেকে সেবা দিতেন, তিনি নিঃসন্দেহে হয়তো আরো কিছু কাজ করার সুযোগ থাকতো। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে আসলে যেহেতু নতুন সিস্টেম, সময়ের সাথে সাথে আসলে বোঝা হবে। তারপর আপনার সবশেষ পরামর্শটা জেনে আমরা শেষ করবো। না, সবচেয়ে পরামর্শ আপনাকে তো বাস্তবতা মেনে নিতে হবে। ইটস অলরেডি হ্যাপেন্ড, পিপিএল অ্যাকোয়ার করে ফেলেছেন সবকিছু। গভর্নর অলরেডি পিপিএলকে সব দায়িত্ব দিয়েছেন এবং পিপিএল আজকে যেটা আপনি আমার হয়তো সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুকে গেলে দেখতে পারবেন, পিপিএল এর সাথে আজকে আমাদের মিটিং ছিল, যেটা আমি ফেসবুকে লাইভ করেছি। ওরা ওখানে অলরেডি ডেডলাইন দিয়ে দিয়েছেন, কত তারিখে ওরা কি করবে, কত তারিখে অ্যাকোয়ার করবে, কিভাবে ট্রানজিশনটা করবে, জানুয়ারি 6 তারিখে কি করবে, ফেব্রুয়ারি 10 তারিখে কি করবে, মার্চের 28 তারিখে কি করবে। সো আলটিমেটলি মার্চের 28 তারিখের মধ্যে যত সিটি5 এজেন্সি আছে দে আর ক্লোজ। এখানে আর কোনো চয়েস নেই, ইটস অলরেডি ডান। সো বাস্তবতা মেনে নিয়েই বিজনেস করতে হবে। সো আমার পরামর্শ থাকবে, এখানে উদ্বিগ্ন না হয়ে আপনার বাসার কাছে অথবা আপনার ট্রাস্টওয়ার্দি যে লেক্সা এজেন্সি আছে, যারা সিডিপিএফ কনজিউমার, ওদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার লেক্সা এজেন্সির সাথে যোগাযোগ করেন, করে আপনার সন্তান বা যারা পারিবারিক মেম্বার আছে ওদেরকে পিসিএ ট্রেনিং করেন, করে আপনার সার্ভিস, আপনাদের ফ্যাসিলিটি যা দরকার সেটা লেক্সা এজেন্সি থেকে আপনারা বুঝে নেন। আর এই ভদ্রলোকের মতো যদি যারা স্মল এজেন্সি নিজেকে মনে করেন, বিজনেস থাকতে চান, ইয়েস, আমাদের ডোর আপনাদের জন্য ওপেন আছে। আপনারা আমাদের সাথে টেবিলে বসেন, ডিসকাস করেন, উই উইল ফিগার আউট সামথিং। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ হাসান সাহেব, থ্যাংক ইউ। এবং দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। দেখা হবে আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।